আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ফরহান, এভাবে কেন কান্না করছো? প্লিজ শান্ত হও একটু। অসুস্থ হয়ে যাবা তো এত কান্না করলে। দেখো বাবা। সৌন্দর্য আর কিছু বলতে পারে না। কি বা বলবে? কি বলে মেয়েটাকে সে সান্ত্বনা দেবে? সৌন্দর্যকে অবাক করে দিয়ে এত সময় ধরে কান্নারত নূর খুশিতে আত্মহারা হয়ে গলা জড়িয়ে ধরে বলে ওঠে, স্যার আমার না বিশ্বাস হচ্ছে না, কিছুতেই বিশ্বাস হচ্ছে না স্যার। বাবা ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মানে? অপারেশন সাকসেসফুল হয়েছে স্যার। বলতে বলতেই নূরের চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। সৌন্দর্য নূরের কথার সুস্থির নিঃশ্বাস নেয়। বুক থেকে যেন পাথর নেমে গেছে। সৌন্দর্যের খুব ইচ্ছে করছিল বলতে, আর একটু হলে তো আমার অবস্থা খারাপ করে দিচ্ছিলে তুমি মেয়ে, কিন্তু বলল না। মেয়েটা নিজের খুশি কন্ট্রোল করতে না পেরে কেঁদে দিয়েছে। দুঃখ পেলে শুধু মানুষ কান্না করে না, মাঝে মাঝে অতি সুখে অপ্রত্যাশিত কিছু পেয়ে গেলেও চোখ দিয়ে খুশির অশ্রু ঝরে। সৌন্দর্য কিছুক্ষণ নূরকে সময় দিল নিজেকে সামলে নিতে। তারপর দুজনই ওদের কাছে যায়। সৌন্দর্য গিয়ে ডাক্তারের সাথে কথা বলে। জ্ঞান ফিরতে সময় লাগবে। জ্ঞান ফিরলে নূরের বাবাকে কেবিনে দেওয়া হবে। সৌন্দর্যের বড় আপু ভার্সিটিতে জরুরি কাজ থাকায় চলে যায় সৌন্দর্যের উপর সব দায়িত্ব দিয়ে। তালহার ইসরাত এখনো যায়নি। মাগরিবের নামাজের আজান দিয়ে দিয়েছে, তাই নূরের মা নামাজ পড়তে যায়। সৌন্দর্য আর নূর তার বাবার বিষয়ে ডাক্তারের সাথে কথা বলছে। ইসরাতের একটা কল আসায় একটু নিরিবিলি জায়গায় যায় কথা বলার জন্য। তুর একটা বেঞ্চে বসে আছে। তুরকে চুপচাপ বসে থাকতে দেখে তালহা এগিয়ে গিয়ে তুরের পাশে একটু ফাঁকা জায়গায় রেখে বসে। তালহা যে পাশে এসে বসেছে সেদিকে মেয়েটার খেয়াল নেই। কি যেন এক মনে ভেবে চলেছে। ছোট মানুষের এত কিসের ভাবনা শুনি? মাথা তো ব্লাস্ট হয়ে যাবে। তুর এদিক ওদিক তাকিয়ে বলে, কে ছোট মানুষ? এইদিকে ওইদিকে তাকানোর কি আছে? এই যে আমার পাশেই তো বসে আছে ছোট্ট মানুষটা। আমি মোটেও ছোট মানুষ না, অলরেডি 18 হয়ে গেছে আমার। ওরে বাবা, তাই নাকি? তাই। তা এত ভাবনা কিসের? সবকিছু তো ঠিক হয়ে গেছে। তোমার বাবাও ঠিক হয়ে যাবে কিছুদিনের মাঝে। কিন্তু তাও কেন জানি আমার খুব টেনশন হচ্ছে। কি নিয়ে বলো তো? জানি না, শুধু জানি টেনশন হচ্ছে। মাথা দিয়ে মনে হচ্ছে ধোঁয়া বের হচ্ছে। দেখুন। বলেই তালহার হাতটা নিয়ে নিজের মাথার তালুতে রাখে তুর। সত্যি মাথার তালু খুব গরম হয়ে আছে। তালহা মাথায় হাত রেখে বলে, সত্যি গরম হয়ে আছে। মজা করে বলে, খুব চা খেতে ইচ্ছা করছিল। এখানে কেটলি রাখলে তো চা হয়ে যেত। তালহার কথায় তুর খিলখিলিয়ে হেসে ওঠে। যাও যাও, তাড়াতাড়ি মাথায় পানি দাও, নয়তো গরমে সব চুল পেকে যাবে। পরে 18 থেকে তোমাকে 80 দেখা যাবে, 80। বলে তালহা নিজেও হেসে দেয়। কথার তালে তুরের মাথা থেকে হাত সরানোর কথা ভুলে যায়। ঠিক সেই মুহূর্তে ইসরাত ফোনে কথা বলা শেষ করে আসে। সামনের দিকে চোখ যেতেই থমকে যায়। তালহাকে তুরের মাথায় হাত দিতে দেখে আর ওদের এইভাবে হাসাহাসি করতে দেখে না চাইতেও বুকের ভেতর সুচালো কিছুর আঘাত যেন এসে লাগে। পরক্ষণে নিজেকে সামলে নিজের এসব ভুল ধারণা মনে আসায় মনকে এক ধমক দিয়ে নিজেও ওদের সাথে কথা বলাই জয়েন হয়। নূরের বাবা আজ নিয়ে হাসপাতালে আছে চতুর্থ দিন। প্রথম 2 দিন সৌন্দর্য ছিল সাথে। তার ভার্সিটিতে কিছু জরুরি কাজ থাকায় দিনের বেলা থাকতে পারে না, তবে রাতে ঠিকই এসে হাজির হয়। তুর চলে গেছে ইসরাতের সাথে, কারণ তার কয়েকদিন পর এক্সাম, তবে বিকেলের দিকে এসে দেখা করে যায়। এখন আপাতত দিনের বেলা নূর আর নূরের মাই থাকে। তবে সৌন্দর্য বলে গেছে জরুরি প্রয়োজন পড়লে যেন তাকে জানায়। আজ নূরের একটা ইম্পর্টেন্ট ক্লাস থাকায় যেতেই হবে। চাইছিল ইসরাতকে দিয়ে কাজ ছেড়ে ফেলতে, কিন্তু হবে না, তাকে যেতেই হবে। তাই নূরের মা আজ তার বাবার কাছে একাই থাকবে। নূরের বাবা এখন কিছুটা সুস্থ আছে, তাই চিন্তা নেই। নূরের মাই জোর করে মেয়েকে পাঠিয়েছে, নয়তো তার বাবা জানতে পারলে রাগ করবে। নূর চলে যাওয়ার পর নূরের মা একা একা বসে আছে তার বাবার কাছে। তিনি এখন ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। 1 ঘন্টা পর একটা ওষুধ আছে নূর বলে গিয়েছিল, কিন্তু প্রেসক্রিপশন দেখিয়ে বলে গিয়েছিল ওই সময় ভালো করে এটা খেয়াল না করায় বিপাকে পড়ে যান তিনি। এখানকার লেখা কিছুই বুঝতে পারছেন ভুল হয়ে গেছে। এসব ওষুধ খাওয়ানো নূরই দেখাশোনা করত, তাই তিনি এদিকে নজর দেওয়ার প্রয়োজন মনে করেননি। নূর বলার সময়ও ভেবেছে লেখা আছে ওইখানে দেখে খাওয়াতে পারবে, কিন্তু এখন ঝামেলা হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। নূরকে যে একটা ফোন দেবে তারও উপায় নেই। মেয়েটার ফোন হাত থেকে পড়ে কাজ করছে না। ফোনটা ঠিক করাতে হবে।
নূরের মা নূরের বাবার দিকে তাকিয়ে দেখে তিনি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তাই একটা নার্স বা ডাক্তারকে দেখিয়ে আনলে ভালো হয় বলে উঠে দাঁড়ায়। কেবিন থেকে বের হতে গিয়ে উল্টো দিক থেকে হুট করে আসা কারোর সাথে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে প্রেসক্রিপশনটা পড়ে যায়। নূরের মা নিজেকে সামলে ওইটা উঠাতে যাবে এমন সময় শুনতে পায়, সরি, আসলে আমি খেয়াল করিনি, এদিকটা খালি ছিল তাই তাড়াতাড়ি যেতে চাচ্ছিলাম, কিন্তু আপনি যে হুট করে বেরিয়ে আসবেন বুঝতে পারিনি। কথা শেষ করে আবার বলে ওঠে, আরে আন্টি, আপনি এখানে? নূরের মা চোখ তুলে তাকাতেই বলে, আমাকে চিনতে পারছেন না? আরে ওদিন যে আঙ্কেলকে নিয়ে আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলাম। চিনতে পেরেছি বাবা। কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, কিন্তু আপনি এখানে যে, কারো কিছু হয়েছে? বাবা, তোমার আঙ্কেল এখানে ভর্তি। তারপর সব খুলে বলে, এটাও বলে কোন ওষুধটা খাওয়াতে হবে সেটা জানতে চাচ্ছে। ছেলেটা প্রেসক্রিপশন তুলে চোখ বুলিয়ে বলে, আসুন আমি দেখিয়ে দিচ্ছি, আর আঙ্কেলকেও একটু দেখে যাই। নূরের মা আর মানা করে না, ভালোই হয়েছে, নয়তো ওদিকটায় যেতে যেতে উনি উঠে পড়লে না দেখতে পেয়ে টেনশন করত। মাসখানেক হয়ে গেছে, নূরের বাবা এখন সম্পূর্ণ সুস্থ। সকলের জীবনই আগের মতো চলছে। নূর আর সৌন্দর্যের জীবনে অবশ্য সামান্য কিছুটা পরিবর্তন এসেছে। এখন প্রতি রাতে 10 মিনিটের মতো কথা হয় একে অপরের সাথে, তবে বেশিরভাগ সময় পড়াশোনা নিয়ে আলাপ আলোচনা চলে বেশি। মাঝে মাঝে যখন সৌন্দর্য কল না দেয় তাহলে নূর ভেতরে ভেতরে ছটফট করতে থাকে, বারবার ফোন চেক করে নিয়ে দিতে পারে না জড়তার কারণে। তবে সৌন্দর্য যখন কল দেয় মনটা আনন্দে নেচে ওঠে। এই সাধারণ কথাবার্তাগুলো খুব ভালো লাগে। এর মধ্যে হুট করে সৌন্দর্য ফাতিহাকে নিয়ে এসে হাজির। নূরকে কিছু না বলে সোজা নূরের বাবা মায়ের কাছে যায়। সেখানে অবশ্য নূরকেও ডাকা হয়। নূর দুরু দুরু বুকে গিয়ে হাজির হয়। মনে প্রশ্নটা ঘুরপাক খায়, কি বলতে এসেছে লোকটা? আর কাল তো কত কথা হলো, কই কিছু তো তাকে বলল না। ফাতিহা দৌড়ে এসে নূরের কোলে উঠে বসে। সৌন্দর্য একবার নূরের দিকে তাকিয়ে নূরের বাবাকে বলে, বাবা, হ্যাঁ মা, আসলে আমি কিছু বলতে চাই, এটা আমার আবদারও বলতে পারেন। নূরের বাবা বলে, এত ফর্মালিটিস কি আছে বাবা, বলে ফেলো, কি বলবে? বাবা, মাকে বলতে এত সংকোচ কিসের? সৌন্দর্য হাসার চেষ্টা করে বলে, আসলে 2 দিন বাদে ফাতিহার স্কুল থেকে পিকনিকের আয়োজন করেছে একটা, তো সেখানে গার্ডিয়ানদেরও সাথে যেতে হবে। এখন ফাতিহা বায়না ধরেছে সেখানে নূরকেও সাথে নিয়ে যাওয়ার। একদিন হলে সমস্যা ছিল না, কিন্তু সেখানে 2 দিন থাকা লাগবে, তাই আর কি। সৌন্দর্যের কথা শুনে নূরের বাবার মুখটা কিরকম গম্ভীর হয়ে আসে। সৌন্দর্য ভেবেই নেয় হয়তো অনুমতি দিবে না, কিন্তু সৌন্দর্যকে অবাক করে দিয়ে তিনি বলেন, নিয়ে যাও, ফাতিহার সাথে তার আম্মা যাবে না? এটা হয় নাকি? এই কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয় ফাতিহা। নূরের কোল থেকে নেমে দৌড়ে নূরের বাবার গলা জড়িয়ে ধরে বলে, ইয়ে, থ্যাংক ইউ নানা ভাই। সৌন্দর্য চোখ ঘুরিয়ে নূরের দিকে তাকিয়ে দেখে নূর আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। দুজনেরই চোখে চোখ পড়ে, কিছু সময় তাকিয়ে রয়। নূর বেশি সময় তাকিয়ে থাকতে পারে না ওই চোখের দিকে, তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়ে। সেই রাত 7টায় সৌন্দর্য নূরদের বাড়িতে হানা দিয়ে নূরকে নিয়ে এসেছে। রাতে বের হয়েছে রাত 8টায়। সকলে ফাতিহাদের স্কুলের সামনে থেকে রওনা দেবে। সৌন্দর্য যথাসময়ে সেখানে উপস্থিত হয়। গাড়ির ব্যবস্থা আছে, তবুও যার যার নিজস্ব গাড়ি আছে তারা তাদের গাড়ি নিয়েও যেতে পারবে। সবকিছু রেডি, এখন শুধু রওনা দেওয়ার পালা। এর মধ্যে 4 জন দাঁড়িয়ে আছে, সাথে ফাতিহার ফ্রেন্ডও। সৌন্দর্য জিজ্ঞেস করলে বলে, ওদের গাড়ি আসছে, তেল ভরতে গেছে, ওরা একসাথেই যাবে। ফাতিহা শুনে বলে, মিস্টার ওয়াহিদ, ওদেরকে সাথে নিয়ে নাও আমাদের। ওদের জায়গা হবে না মামা আমাদের সাথে। ফাতিহা গাড়ির পেছনে তাকিয়ে বলে, আমি তোমার কোলে বসলেও হবে না? মাম্মা তোমার কোলে বসলেও কি হবে না? সৌন্দর্য নূরের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলে, হলেও হতে পারে, জিজ্ঞেস করো তোমার মাম্মাকে বসবে কিনা আমার কোলে। নূর লজ্জা পেয়ে যায়, তাড়াতাড়ি বাইরের দিকে মুখ দিয়ে তাকিয়ে থাকে। ফাতিহা ডাকলেও সাড়া দেয় না। কিছু সময় পর নিজেই মুচকি হাসে। গাড়ির ভেতর আবছা আলোয় সেটা সৌন্দর্যের চোখ এড়ায় না। রাতের আঁধারিতে গাড়ি ছুটে চলেছে তাদের গন্তব্যে। সিলেট যাচ্ছে তারা। রাত যত বাড়ছে চারদিকটা তত শুনশান নীরবতা ছেয়ে যাচ্ছে। রাস্তায় গাড়ি চলাচল কমে আসছে। বাইরে চাঁদের আলোয় রাস্তার ধারের বাড়ি, গাছপালা সব দেখা যাচ্ছে। গাড়ির ভেতর সব আলো বর্তমানে অফ আছে। মাঝে মাঝে বাইরে থেকে আলো আসছে জানালার কাঁচ ভেদ করে। এই আলো আঁধারির খেলাটা খুব ভালো লাগছে নূরের।
জীবনে প্রথম তার এত রাতে বাইরে এভাবে বের হওয়া। অবশ্য নিজের কলেজের পিকনিক অন্যরকম ছিল, আর এটাও অন্যরকম। দুইটার দুই রকম অনুভূতি। ফাতিহা সে কখন ঘুমিয়ে গেছে। আজ দিনের বেলা এক্সাইটমেন্টে একটু ঘুমোয়নি মেয়েটা। কি কি করবে সব কিছু ঠিক করে রেখেছে। এতটাই আনন্দিত ছিল যে নিজের ব্যাগ নিজে গুছিয়েছে। গাড়ির ভেতর একটু কথা বলার পরই নূরের দিকে তাকিয়ে বলে, মাম্মা আমার খুব ঘুম পেয়েছে, তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাই। নূর কোনো উত্তর না দিয়ে নিবিড়ভাবে নিজের সাথে ভালো করে আগলে নেয়, যেন আরামসে ঘুমোতে পারে। সৌন্দর্য দুজনের কাণ্ড দেখলেও কিছু বলে না, চুপচাপ গাড়ি চালাতে থাকে। নূরের খুব ইচ্ছে হলো বাইরের হাওয়া গায়ে মাখাতে। এই এসির হাওয়া আর ভালো লাগছে না তার। কিন্তু সৌন্দর্যকে বলতেও দ্বিধা কাজ করছে। হাঁসফাঁস করতে থাকে সৌন্দর্য। হয়তো নূরের বিষয়টা লাইটের আবছালোয় কিছুটা টের পেয়েছে। দক্ষ হাতে গাড়ি ড্রাইভ করতে করতে বলে, এনি প্রবলেম নূর? ইউ নিড সামথিং? আর ওয়াশরুমে যাওয়া লাগবে কি? নূর সৌন্দর্যের কথায় লজ্জায় মিয়ে যায়। লোকটা কি অকপটে জানতে চাইছে ওয়াশরুমে যাওয়া লাগবে কিনা। তাহলে অন্য কোনো সমস্যা? আসলে গাড়ির জানালা একটু খুলে দিবেন? বাইরে তো ধুলাবালি। নূর সৌন্দর্যের কথায় চুপ হয়ে যায়। মনটা একটু খারাপ হয়ে গেলেও কিছু বলে না। কিন্তু হুট করে দমকা হাওয়া এসে শরীরে লাগতে চোখ ঘুরিয়ে দেখে জানালার কাঁচ খোলা। নূরের চোখ জোড়া খুশিতে জলজল করে ওঠে। বিষয়টা সৌন্দর্য আর চোখে তাকিয়ে লক্ষ্য করে। বাইরের বাতাসটা নূরের এত ভালো লাগছে যা বলার বাইরে। এত সময় ঘুম না ধরলেও এখন বাতাসের তোড়ে চোখ যেমন আপনি আপনি বন্ধ হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও নূর তার চোখ খোলা রাখতে পারল না। এক সময় নিজেও ফাতিহার মতো ঘুমিয়ে পড়ে। শেষ রাতে বাইরের বাতাস শরীরে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নূর ফাতিহা শীতে দুজনই জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। মাঝে মাঝে কেঁপে উঠছে, শরীর যেন হিম হয়ে গেছে। নূর ঘুমিয়ে চোখ খুলে রাখতে পারছে না। শীতের তোপে কপাল কুঁচকে বলে, উফ দূর, ফ্যানটা অফ করে দে না, শীত লাগছে, আর একটা কাঁথা দে আমায়। নূরের কথা শুনে সৌন্দর্য হেসে ফেলে। গাড়িটা এক রাস্তার এক সাইডে রেখে পেছন থেকে নিজের ব্যাগ নেয়। ফাতিহার শীত লাগতে পারে ভেবে একটা শাল নিয়েছিল, সেটা বের করে নূরের আর ফাতিহার শরীরের উপর সুন্দর করে দিয়ে দিতে বলে। মেয়ের জন্য নিয়েছিলাম, এখন মা মেয়ের দুজনেরই কাজে লাগছে। তারপর জানালার কাঁচ বন্ধ করে দিয়ে আবার গাড়ি চালায়। প্রায় ওরা এসে পড়েছে, বেশি সময় আর লাগবে না। ইসরাত ঘুমিয়েছিল। হুট করেই বিকট শব্দে তার ঘুম ভাঙানোর জন্য ফোনটা বেজে ওঠে। ফোনের রিংটোনে কিছু সময় গাঁই গুই করে আবার ঘুমিয়ে যায়। কিন্তু ফোনটা বড় অবাধ্য। সে হয়তো পণ করেছে যতক্ষণ পর্যন্ত কল না তোলা হবে ততক্ষণ পর্যন্ত সে বেজেই যাবে। ফোনের রিংটোনেও ইসরাতের ঘুমের কোনো ব্যাঘাত ঘটল না। সে নিশ্চিন্তে পড়ে পড়ে ঘুমোচ্ছে। ইসরাতের মা ইতোমধ্যে কয়েকবার ডাক দিয়ে ফেলেছে ঘুম থেকে উঠে ফোন রিসিভ করার জন্য। কিন্তু কিসের কি? মেয়েটা কানে তার মায়ের কথা পৌঁছেছে কিনা কে জানে। ফোনের আওয়াজে না টিকতে পেরে ইসরাতের মা নিজেই উঠে আসে কাজ ফেরে। বকতে বকতে যেই না ফোন নিতে যাবে অমনি ইসরাত চোখ খুলে তাকিয়ে মায়ের নেওয়ার আগে নিজেই খপ করে ফোনটা হাতে নিয়ে নেয়। ইসরাতের মা তো বেশ অবাক। এত সময় ধরে ফোন বাজছে, ধরার নাম নেই। উনিও কয়েকবার ডাকলেন কিন্তু উঠল না। আর যেই না তিনি ফোন নেবেন অমনি উঠে গেল। মেয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। ইসরাত মায়ের চাহনি দেখে হাসার চেষ্টা করে বলে, আসলে আমার একটা বান্ধবী শুধু শুধু কল দিয়ে জ্বালাতে যাচ্ছে, তাই ধরিনি। তুমি যাও, আমি দেখে নিচ্ছি। মায়ের মুখ দেখে বুঝলো তার কথা মায়ের বিশ্বাস হয়নি। তবুও কিছু না বলে কিছু সময় ইসরাতের দিকে তাকিয়ে চলে যান তিনি। ইসরাত হাঁফ ছেড়ে মাছে আর মোড়া ভেঙে ফোনের দিকে তাকিয়ে নাম্বার দেখে টাসকি খায়। এ কি দেখছে সে? মেঘ না চাইতেই বৃষ্টি। সকাল সকাল খুশিতে মনটা নেচে ওঠে। ভাবতেও পারছে না তালহা স্যার নিজে থেকে এত সকাল সকাল কল দিয়েছে। খুশি মনে তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে। এত সময় লাগে ফোন রিসিভ করতে? হ্যালো বা সালাম দেওয়ার বদলে এই কথা শুনে ইসরাত একটু অবাক হয়। বুদ্ধি করে নিজে সালাম দেয় আগে। সালাম পেয়ে তালহা কিছুটা ভড়কায়, থতমত খেয়ে সালামের জবাব দেয়। তারপর কিছু না বলে, আচ্ছা আমি একটা অ্যাড্রেস সেন্ড করছি, আধা ঘন্টার মধ্যে ওই জায়গায় এসে দেখা করো আমার সাথে। কথাটুকু বলে কল কেটে দেয় তালহা। ইসরাত কিছুই বুঝলো না। ফোনের দিকে তাকিয়ে মন বলে উঠল, মনে হয় আজ তোর কপাল খুলতে চলেছি ইস্যু। তালহা স্যারের মতি ফিরেছে।
প্রপোজ করবে মনে হচ্ছে বলেই দৌড়ে ওয়াশরুমে ঢোকে। হাতে সময় বেশি নেই, এই সময়ের মধ্যে সাজুগুজু করে তৈরি হতে হবে। সাজুগুজু না করলে ছবি সুন্দর আসবে না, আর ফেসবুক আপলোডও দিতে পারবে না। ফুরফুরে মনে তৈরি হয়ে বের হয় ইসরাত। একটা পার্কের মতো জায়গায় তাকে ডেকেছে তালহা। প্রাকৃতিক পরিবেশ ভালোই লাগছে ইসরাতের। নির্দিষ্ট জায়গায় হাসি মুখে পৌঁছায়, কিন্তু মুখের হাসি সময়ের সাথে সাথে ঠোঁট থেকে বিলীন হয়ে যায় যখন দেখতে পায় তালহা আরেকটা মেয়ের হাতে গাছরা ফুলের মালা বেঁধে দিচ্ছে। এমন দৃশ্য দেখবে ভাবেনি, চোখ উপছে পানি আসতে চাইছে। মেয়েটাকে পেছন থেকে দেখতে পেল না ইসরাত। মেয়েটা কলেজ ইউনিফর্ম পরে আছে। মনে মনে ভাবছে তালহা স্যার কি মেয়েটাকে দেখার জন্য এখানে ডেকেছে? লোকটা ইসরাতের কাঁটা খায় নুনের ছিটা দিতে চাচ্ছে। একটু সামনে এগিয়ে যায় কাপা কাপা পায়ে দেখার জন্য মেয়েটাকে। একটু সামনে এগিয়ে এক সাইড দেখে চিনতে সুবিধে হলো না মেয়েটাকে। সে আর কেউ না, প্রাণপ্রিয় বান্ধবীর ছোট বোন তুর। কি সুন্দর দুজন হাসছে, দেখে মনে হচ্ছে সুখী কাপড়। ভোর রাতের দিকে এসে সৌন্দর্যরা নির্দিষ্ট হোটেলে এসে পৌঁছায়। ঘুম থেকে ডেকে তুলে সৌন্দর্য নূরকে আর ফাতিহাকে কোলে তুলে নেয়। নূর গিয়ে বড় বিপাকে পড়ে যখন দেখে তাদের জন্য একটা রুম। ফ্রেশ হয়ে শুতে গিয়ে অস্বস্তিতে পড়ে যায়, কি করে ঘুমোবে এখন? সৌন্দর্য হয়তো কিছুটা আন্দাজ করতে পারছে বিষয়টা। একটা বালিশ নিয়ে আর চাদর নিয়ে বারান্দায় চলে যায়। নূর যেন হাফ ছেড়ে বাঁচে। পরের মুহূর্তে মাথায় আসে লোকটা সারা রাত না ঘুমিয়ে একটানা ড্রাইভ করেছে। তাও নূর ঘুমিয়েছে, আর না ঘুমালেও চলবে, কিন্তু উনি ওইখানে গিয়ে ভালো করে ঘুমোতেও পারবে না, আর অসুস্থ হয়ে যাবে। নূর ধীর পায়ে ডাক দেয়,